আমি যেদিন এমবিএ শেষ করেছি, আমার সেই দিনই মনে হয়েছে যে ইট ওয়াজন্ট ফর মি। তো সময় চলে গেছে এমবিএতে, কিন্তু এমবিএ যেদিন শেষ করলাম আমি বুঝলাম যে আমি ওই বিজনেস বা ওই লাইনে আমি যেতে চাই না। আমি একটা ডেভেলপমেন্ট লাইনে যেতে চাচ্ছিলাম। আমি ডেভেলপমেন্ট লাইনে চাকরি করছিলাম। তো তারপরে একটা ছোট একটা রিসার্চের সাথে ইনভলভড হই। সেটা ওই যে বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রাম যেরকম। তো ওইখানে আসলে হেলথ ক্যাম্পেইনগুলা রিসার্চ করার কাজ ছিল। তো ধানমন্ডিতে একটা অফিস এবং হেলথ ক্যাম্পেইন রিসার্চ করার কাজের মধ্যেই ইপিআই ক্যাম্পেইন ছিল। তো তখন ওইখানে ওনারা ঠিক করলেন যে একদিন আমরা ফিল্ডে যাব। তো মূলত আসলে মানে ক্যাম্পেইনগুলা মানে মেটেরিয়ালস ঘেঁটে দেখা এবং ওটার একটা অ্যানালিসিস করা। ওটা 2 মাসের কাজ ছিল, 2-3 মাসের। তো ওখানে ফিল্ডে যেতে হবে। তো আমি গেলাম। ওনারা বললেন আমরা ত্রিশালে যাব, ব্র্যাকের প্রোগ্রাম দেখব। তো আমি তার আগে ব্র্যাকের কথা তো জানতাম। আমার মানে মা বাবা বলতেন, আবেদ ভাইয়ের কথা বলতেন, ভাইয়ের ভাবির কথা বলতেন। তো আমি জানতাম, কিন্তু আমি কখনো দেখিনি। তো আমি যখন ত্রিশালে গেলাম, তখন আমি গ্রামে গেলাম এবং আমি একটা ওনারা বলতেন মহিলা সভা। তো মহিলা সভাটা দেখলাম। আমার মনে হলো যে আমি এটা জীবনেও দেখিনি। মানে এরকম করে যেই মানে মারা এবং গ্রামের মহিলারা যেভাবে ওনারা কথা বলছিলেন এবং যিনি ফেসিলিটেট করছিলেন উনি যেইভাবে কথা বলছিলেন আর মারা যেভাবে এঙ্গেজ করছিলেন, আমার মনে হচ্ছে যে আমি তো এটা দেখিই নাই কোনোদিন। তো তখন ওই দিন আমি মানে এত ইন্সপায়ার্ড হয়েছি। তো আমি তখন এসে বলেছি যে আমি আমার মাকে এসে বলেছি যে আমি ব্র্যাকে জয়েন করব। তখন আমার মা মজা করে বলেছে যে তুমি ব্র্যাকে জয়েন করবে, ব্র্যাকের চাকরি থাকতে হবে তো, মানে একটা ওপেনিং তো থাকতে হবে। তারপরে আমি আমার সিভি পাঠিয়ে দিয়েছিলাম এইচআরে। তারপরে আমাকে এইচআর থেকে ফোন করলো যে আপনি একটু আসেন। তো আমি আসলাম। তো আমার আবেদ ভাইয়ের সাথে দেখা হলো। তখন আবেদ ভাই বললেন যে তুমি কি করতে চাও? তা আমি তো বললাম যে আমি হেলথ দেখে তো একদম ভীষণ ইন্সপায়ার্ড হয়েছি, আমার খুবই ভালো লেগেছে। আমার ধারণাই ছিল না যে এরকম করে কাজ হচ্ছে। তো মানে ঢাকায় বেশি থাকা হতো। আর তো আমার গ্রামের বাড়ি চট্টগ্রামে। তো আমি গেছি, কিন্তু এইভাবে কখনো মানে গ্রাম বা গ্রামের যে এত বিশাল একটা পরিবর্তন এগুলো আমার জানাই ছিল না। তো তখন আবেদ ভাই, আমি বললাম যে আবেদ ভাই আমার তো হেলথ প্রোগ্রাম খুবই ভালো লেগেছে, আমি হেলথে কাজ করতে চাই। তো উনি বললেন যে আসলে সামনে অনেক কাজ হবে এডুকেশনে, তো আমি তোমাকে এডুকেশন প্রোগ্রামে দিব। তো তখনই বললেন যে এডুকেশন তো স্কেল হবে, আমাদের অনেক অনেক স্কুল হবে, আমরা তো হেলথ আগেই স্কেল করে ফেলেছি, তো তুমি এডুকেশন প্রোগ্রামে আসো। তো তারপরে উনি আমার ইন্টারভিউ নেওয়ার পরেই মনে হয় সপ্তাহখানিক পরেই আমি বৃহস্পতিবারে আবার একটা কল পেলাম। তো উনি বললেন যে তুমি একটু আসবে। তা আমি গেলাম অফিসে। তা বললেন তুমি রোববার থেকে জয়েন করো। এবং তখনই উনি আমাকে আমাদের এইচআর অফিস ছিল, তখন আমরা পার্সোনাল বলতাম। তো আবেদ ভাইয়ের রুমের একদম পাশেই ছিল, 66 মহাখালীতে। তো তখন আমাকে নিয়ে উনি বললেন যে তোমার এখানে এগুলো একটু সই করতে হবে। কাগজগুলো দিলেন, শামসাদ আপা ছিলেন। তো শামসাদ আপা কাগজগুলো দিলেন, আবেদ ভাই আমার সামনেই দাঁড়ানো, বললেন যে এখানে তোমার এগুলো একটু সই করতে হবে, আর তুমি তাহলে রোববার থেকে জয়েন করো। তো তারপরে আমি রোববার থেকে জয়েন করলাম। ছিল মের 3 তারিখ 1992। আমার কেবল এই মেতে 31 বছর হলো।
আমি আসলে যখন জয়েন করলাম তখন আমাদের অফিসটা ছিল 4 তলায়। আমি মানে খুবই লাজুক প্রকৃতির ছিলাম। আমার খুব লজ্জা লাগতো। মানে আমি কি বলবো? তারপরে আমি মানে কোনো একটা বিষয় হলে যদি আপা বলতেন যে আচ্ছা এসে একটু মিটিং রুমে একটু কথা বলি, আমি তখন মানুষের পিছনে লুকিয়ে থাকতে চেষ্টা করতাম। তা আমার মনে হতো যে আমি কি বলবো? আর কথা বলতে পারবো কিনা, গুছিয়ে কথা বলতে পারবো কিনা। তো খুব লজ্জা লাগতো। আর আমি না তখন ওই 4 তলায় আমি অনেক আকাশের দিকে তাকিয়ে থাকতাম। আর আমার মনে হতো যে আমি মানে আমার কারোর সাথে দেখা হলে কেউ যদি আমাকে প্রশ্ন করে আমি আবার কিভাবে উত্তর দিব, এগুলা অ্যাভয়েড করার জন্য আমি আকাশের দিকে তাকিয়ে থাকতাম। তো মোট কথা মানে খুব লজ্জা পেতাম। তো তখন আম আপা আমাকে বললেন যে আচ্ছা তোমাকে তো একটু তোমাকে তো কিছু কাজ দিতেই হবে। তো আমি জয়েন করেছি এই বললাম 3 তারিখে। তো তার ঠিক 1 সপ্তাহ পরেই একটা ওয়ার্কশপ হচ্ছিল। তো আবেদ ভাই উনি আবার কি করলেন, উনি কানিজ আপাকে বললেন আর সাদিয়া আপাকে বললেন যে ইরাম তো অফিসে জয়েন করেছে, তো ইরামের আবার হেলথ জানার খুব ইচ্ছা, তো এই ওয়ার্কশপটা হচ্ছে হেলথের উপরে, ওকেও নিয়ে এসো। তো আপাকে বললেন যে ওকে নিয়ে এসেন। তো আমি ওই হেলথের ওয়ার্কশপে গেলাম, ওটা ছিল হোটেল অবকাশে। তো 1 সপ্তাহের মাথায় হয়েছে, ওখানে গিয়ে আমি দেখি যে মুশতাক ভাই মানে স্কেলিং নিয়ে আলাপ করছেন, সাদিয়া আপাও স্কেলিং নিয়ে বলছেন, তারপরে ফারুক চৌধুরী ভাইও বলছেন, আবেদ ভাই কিভাবে কি হলো লেসেন্সগুলো বলছেন। এগুলো আমি কোনোদিন শুনিনি, আমি এভাবে মানুষকে কথা বলতে শুনিনি যে মানে একটা কিছু হয়েছে, এত বড় কিছু হয়ে গেছে বাংলাদেশে, যে এরকম একটা বিপ্লব ঘটে গেছে এবং এটার পিছনে যে কাহিনীগুলো এবং এটার যে বিশ্লেষণগুলো, আমি এ ধরনের কথাই কোনোদিন শুনিনি। তখন আমি তখন এত অবাক হলাম। তারপরে আমি আবার এসে তখন কানিজ আপা বললেন যে তোমাকে তো কিছু কাজ দিতেই হবে, তুমি কি করবে? তোমার তো আবার মানে হেলথে অনেক ইন্টারেস্ট, তুমি কিছু করবে, তুমি একটু গিয়ে সাদিয়ার সাথে কথা বলো। তা আমি আবার আপার সাথে গিয়ে কথা বললাম, সাদিয়া আপার সাথে। তো সাদিয়া আপার ওখানে তখন একজন কাজ করছিলেন আকিকো। তো ও আকিকো মাস্টার্স ইন পাবলিক হেলথ পড়াশোনা করে এসেছিলেন হার্ভার্ড থেকে, আপার সাথে, সাদিয়া আপার সাথে। তো উনি তখন বাংলাদেশে 1 বছরের জন্য কাজ করছিলেন। তো তখন আমি আর আকিকো মিলে একটা কাজ শুরু করলাম যে আমরা কিছু মেটেরিয়াল তৈরি করব মহিলাদের জন্য, স্বাস্থ্যর উপরে মেটেরিয়াল। তো কমিউনিকেশন মেটেরিয়ালটা তৈরি করব। তো তখন আমরা যেটা করলাম যে আমরা মানে বিভিন্ন ফিল্ড লোকেশনে গিয়ে কমিউনিটিতে মহিলা এবং অনেক মা, ওনাদের সাথে যোগাযোগ করলাম, কথা বললাম। মানে আমার মনে হতো যে আমি তো কোনোদিন এগুলা করি নাই, তো একটু লজ্জা লাগতো যে প্রথমে গিয়ে কিভাবে কথা বলবো। কিন্তু যখন কথা বলতে শুরু করলাম তখন আবার খুব ভালো লাগলো। আর তখন মানে যেহেতু ওই সিচুয়েশনে আছি, ওইখানে ওনাদের থেকে কথা বলে বলে বের করতে হচ্ছে যে কিভাবে কি দিলে ভালো হয়, আমার ওই প্রক্রিয়াগুলোও খুব ভালো লাগলো আর আমার ওই অভিজ্ঞতাগুলো খুব ভালো লাগলো। তারপরে এসে আমার মনে হয় তখন বোধহয় কাজ শুরু করেছি 4-5 মাস হবে। তো আমার যিনি টিম লিডার ছিলেন সাইদ আপা, তো সাইদ আপা পড়তে যাবেন। তো তখন আপা বললেন যে সাইদ আপা পড়তে যাবেন, তো একজনকে তো ওই টিমটাকে লিড করতে হবে। তো আপা বলেছিলেন, পরে গল্প করেছিলেন আমার কাছে, আপা আবিদ ভাইকে বলেছিলেন যে সাইদা পড়তে যাবে, তো ওখানে তো একজনকে লিড করতে হবে। তখন আবিদ ভাই বলেছিলেন যে আপনি ইরামকে দেন। তখন আপা বলছেন ও কি পারবে, তা এত লাজুক। তো তারপরে আপা বললেন আচ্ছা না, আমি চেষ্টা করে দেখি। তো তখন নাকি আবিদ ভাই বলছে যে না না, আপনি দেন, ওকে দেন।
তো আমাকে দেওয়া হলো, আমাকে আপাটিকে বললেন যে এই যে সাইদা তো চলে যাচ্ছে, তো তুমি এখন কিন্তু এই টিমটা লিড করবে। তো তখন বোধহয় ওখানে প্রায় 6-7 জন ছিল। তা আমি তো ভাবছি যে আমি কিভাবে করব। আমি শুধু, আমার মনে আছে আমি ছোট ছোট কাগজে শুধু লিখছি আমার যারা টিম মেম্বার ওনাদের সাথে প্রথম মিটিংয়ে কি আলাপ করব, আমি শুধু লিখে রাখছি ওনার সাথে এটা বলতে হবে, এনার সাথে এটা বলতে হবে, এরকম করে। তো তারপরে আমি আমার টিম মেম্বারদের সাথে বসলাম, কিন্তু আমি বুঝলাম একজনের ভালো লাগে নাই, ওনার ভালো লাগে নাই, যে কারণ উনি আমার আগে এসছেন, উনি অনেক দিন ধরেই ছিলেন। তো আমি ওখানে লিড করছি, তো ওনাকে আমি ওনার এক্সপ্রেশন দেখে বুঝলাম যে ওনার ভালো লাগে নাই। তখন আমি আবার ওনার সাথে একটু আলাদা আলাপ করলাম যে দাদা এই কি করা যায় বলেন তো, কিভাবে কি করা যায়। তো তারপর ওনার সাথেও আলাপ টালাপ করলাম, তারপরে টিম মেম্বারদের সাথেও আলাপ করলাম। প্রথম প্রথম নার্ভাস লাগতো, টিমে মিটিং করতাম, প্রথম প্রথম নার্ভাস লাগতো যে কি বলবো, মানে কিভাবে বলবো, আবার আমার কথা যদি না শুনে কিভাবে হবে, ওনারা কিভাবে কনফিডেন্ট হবে যে আমি এটা পারবো, আমি লিড করতে পারবো, ওনারা কিভাবে কনফিডেন্ট হবে আর আমি কি পারবো। তো এরকম মানে 1 সপ্তাহ 2 সপ্তাহ, খুব বেশি না, 1 সপ্তাহ 2 সপ্তাহ এরকম মনে হতো যে আমি কি পারবো। তারপর দেখলাম যে কিভাবে জানি হয়ে যাচ্ছে। তারপর আপা এসে বললেন যে এরকম প্রপোজালস লিখতে হবে, আমাদের অনেক বড় বড় প্রপোজাল লিখতে হবে, চলো আবেদ ভাইয়ের কাছে যাই, প্রপোজাল লিখতে হবে। তো আমি তখন আবেদ ভাইয়ের আপার সাথে খুব ক্লোজলি কাজ করতে শুরু করলাম। আর ওনারা দুইজনই দেখতাম যে আমাকে প্রপোজাল লেখার ব্যাপারে ওনারা বলতেন না 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 পারবে, আমি তো পারবে পারবে, আবেদ ভাইও বলতেন, আপাও বলতেন না 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 পারবে, তো হয়ে যাবে হয়ে যাবে, দুইজনই। তো ওই আর মানে প্রত্যেক দিন রাত প্রপোজাল করছি, এই করছি, সারাক্ষণ মিটিং করছি, কখন যে সব চেঞ্জ হয়ে গেল আর বুঝতে পারলাম না। তো তখন ওই যে জড়তাগুলা ছিল, মিটিংয়ে আলাপ করব কিভাবে, মিটিংয়ে সবার সাথে কিভাবে কথা বলবো, ওই জড়তাগুলা কেটে গেল। কিন্তু অনেক বড় একটা গ্রুপের কাছে কিভাবে প্রেজেন্ট করব, ওই জড়তাগুলা তখনও ছিল। তো তারপরে মনে হয় 93-তে তো আবেদ ভাই বললেন যে এরকম মিটিং আছে, ডোনারদের সাথে মিটিং আছে, তো তুমি প্রেজেন্ট করবে। এটা ছিল BCDM এ রাজেন্দ্রপুরে। তা আমি তো এসে আপা ছিলেন খুবই অ্যাক্সেসিবল, সব কিছু বলা যেত। তা আমি এসে আপাকে বলছি আপা এটা আমি না করলে হয় না, এটা কিভাবে করব, এটা আমি না করলে হয় না। তো আপা বলছে না না হয়ে যাবে, তুমি তো এগুলোর মধ্যেই আছো, হয়ে যাবে হয়ে যাবে। তো তারপরে আমি আবার কি জানি একটা পোস্টার করে আপাকে দেখালাম, আপা এটা কেমন হবে, আপা বলছে না খুব ভালো হবে, করো এটাই বলো। তারপরে আমি তো ওখানে গিয়ে এত মানুষ আর মানে অনেক ডোনার আর মানে ব্র্যাকেরও লিডারশিপের সবাই, তো তখন আমি প্রেজেন্ট করলাম। তারপর প্রেজেন্টেশন হলো, প্রশ্ন উত্তর ছিল, আপা উত্তর দিলেন, আমি উত্তর দিলাম। তো করার পরে যখন শেষ হয়ে গেল, যখন আমরা বের হলাম, তখন আবেদ ভাই এসে বললেন খুব ভালো প্রেজেন্ট করেছো তুমি, আর আপাও বললেন যে খুব ভালো হয়েছে। তো ওইভাবেই যে কখন যে ইরামি পরিবর্তন হয়ে গেল আমি বুঝতেই পারলাম না, কোন একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে মানে চেঞ্জ হয়ে গেলাম। ওটা ছিল মেটেরিয়াল ডেভেলপমেন্ট ইউনিট। তো মেটেরিয়াল ডেভেলপমেন্ট ইউনিট, তো তখন আসলে আমরা যেটা করতাম, আমরা NFPর জন্য আমরা ওই বাচ্চাদের জন্য মেটেরিয়াল তৈরি করতাম, তারপরে বাচ্চাদের জন্য যে পরিবেশ পরিচিতি 1, 2, 3, তারপর পরবর্তীতে আমরা কনসালটেন্টদের সাথে কাজ করেছি, গণিতের ওয়ার্কবুক করা, তারপরে গণিতের ওয়ার্কবুক করেছি, পরিবেশ পরিচিতি করেছি। তারপর পরবর্তীতে আবার গ্রেড 4-5-এ আমরা মানে গ্রেড 4 আর 5-এ নিতে হচ্ছিল বাচ্চাদের। আমাদের তো প্রথম দিকে শুধুমাত্র গ্রেড 1-3 ছিল, আমরা গ্রেড 1-3-র উপরে কাজ করতাম। কিন্তু পরবর্তীতে সরকার
বলেছিল যে শিশুদের গ্রেড 4-5 পর্যন্ত মানে কভার করতে হবে। তো তখন আমরা গ্রেড 4-5-এর উপরেও কাজ করতাম। তো তখন ইংরেজি ট্রেনিং ইত্যাদি এগুলো সব করলাম। কিন্তু মানে খুব ইন্টারেস্টিং যে বিষয়টা সেটা হচ্ছে যে আপার দিক থেকে আর আবিদ ভাইয়ের দিক থেকে ছিল যে এই কাজ করতে গিয়ে যদি তোমাদের মনে হয় ইনোভেটিভ কিছু করা যায় করো। সবসময় ওরকম একটা ভাইব পেতাম আমরা যে আবিদ ভাই বলতে না এটা মনে হয় করো, এটা মনে হচ্ছে এটা করতে ইচ্ছা করছে করো। আপার দিক থেকেও মানে ইনোভেশনের জায়গাটা আবিদ ভাই আপা খুব মূল্য দিতেন, করতে ইচ্ছা করছে করো। তো ওইভাবেই করতে করতে তারপরে আমরা আবার এডুকেশন ফর এথনিক মাইনরিটিস, এডুকেশন ফর চিলড্রেন উইথ স্পেশাল নিডস, তো এরকম তারপরে অ্যাডোলেসেন্টদের জন্য কাজ, এরকম আরও অনেক কাজ করতে পেরেছি। কারণ ওনারা অনেক স্বাধীনতা দিয়েছিলেন। আবিদ ভাই অনেক স্বাধীনতা দিতেন আর আপাও অনেক স্বাধীনতা দিতেন। তো ওইভাবে স্বাধীনতা থাকাতে আমরা ফিল্ডে গেছি, মনে হচ্ছে এইদিকে তো দেখি নাই, এখানে তো কিছু কাজ করা উচিত এরকম। আসলে এডুকেশন ফর এথনিক মাইনরিটিসটা যদি একটু বলি, তো একবার আমার মনে আছে যে আমি ঝিনাইগাতে গেছি। তো আমাদের নন ফর্মাল স্কুল দেখতে গেছি। তো ওখানে দেখি 3টা শিশু, তারা ছিল কোচ অথবা হাজো, ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, এবং টিচারও ছিলেন ওই একই কমিউনিটির। তো আমি যখন বললাম যে মানে আমাদের তো সবসময় একটা কোকারিকুলার অ্যাক্টিভিটির উপরে ফোকাস ছিল, তা বললাম কি দেখাবে, গান নাচ। তো দেখলাম যে ওই 3টা শিশু মানে তাদের কিছু দেখাতে চাচ্ছে না। তো অন্যরা সবাই যে ধরনের ছড়া করছিল, নাচ করছিল, ওরা ওটাই করবে। ওদের সংস্কৃতি থেকে কিছু ওরা দেখাতে চাচ্ছে না। এবং যিনি আমাদের আপা ছিলেন উনিও বেশ একটু মানে লজ্জা পাচ্ছিলেন। তো তখন এসে আমি আপাকে বললাম, আপা আমার তো এটা ঠিক লাগে নাই, তো এটা তো ঠিক না। তখন আপা বললেন না এটা তো একদমই ঠিক না, তো তাদের জন্য তো কিছু করতে হবে। তারপর আবার আমরা এই বিষয় নিয়ে আমাদের যত কলিগ ছিলেন যারা আসলে ক্ষুদ্র জাতিসত্তা এই গোষ্ঠী থেকে যারা ছিলেন, তো তখন ক্ষুদ্র জাতিগোষ্ঠী তখন তাদের নিয়ে আমরা আলাপ করতে শুরু করলাম। এবং আমরা এরকম কিছু কিছু জিওগ্রাফিক লোকেশনে আমাদের কমিউনিটির মানুষের সাথে আলাপ করতে শুরু করলাম। তো আমরা ময়মনসিংহে গিয়ে মান্ডি কমিউনিটি, তারপরে জয়পুরহাটে গিয়ে সাঁওতাল কমিউনিটি, সাঁওতাল ওরাও, তারপর চা বাগানে গিয়ে তো আলাপ করতে করতে বুঝলাম যে আসলে তাদের জন্য বিশেষভাবে কিছু করতে হবে। তো ওইভাবে আমরা করলাম। তারপর যখন করতে শুরু করলাম, কাজ করলাম, করতে করতে তারপর এক সময় আবার মনে হলো যে চিলড্রেন উইথ স্পেশাল নিডস, তারা তো আমাদের ব্র্যাক স্কুলে অত আসছে না, কেন আসছে না, আবার ওইটা আমরা আবার মানে দেখতে শুরু করলাম। ওইটা আমরা সেখানে আবারও কমিউনিটির কাছে গিয়ে গিয়ে আলাপ করে করে যে কেন আসে না, কেন শিশুরা আসে না, কেন পাঠাচ্ছেন না। তো তারপর আবার সেখানে আমরা অনেক মনোযোগ দিলাম। ওইভাবে আর কি কাজগুলো হলো। আমার মানে পুরা জার্নিটাই মনে হয় যে শুধু মানে একটা খুব খুব এক্সাইটিং মনে হয়। এখন চিন্তা করলে, যতবারই চিন্তা করি, মানে আমার মনে হয় যে কোনো একটা সময় কোনো একটা পয়েন্টে মনে হয় না যে মানে বোর্ড লেগেছে, কোনো একটা দিনও মানে বোর্ড লেগেছে এরকম মনে করতে পারি না, কারণ লাগে নাই। মানে প্রত্যেকটা দিনই ছিল ও মানে এটা করতে হবে, ওইটা করতে হবে, এটা কি ওইটাকে, মানে এখান থেকে কিছু হচ্ছে, ওখান থেকে কিছু শুনছি, আবিদ ভাইয়ের সাথে কথা হচ্ছে, উনি বলছেন এটা করো, আপা বলছেন, মানে সবসময় একটা একটা মানে একটা খুব হ্যাপেনিং, মানে একটা খুব হ্যাপেনিং স্পেস।
তা আমি এখন ওই 17 তলা, পরে তো আমরা 17 তলায় চলে আসছি। আগে তো আমরা 4 তলায় ছিলাম, 66 মহাখালীতে 4 তলায় ছিলাম, পরে 17 তলায় চলে আসছি। I mean, it was always happening. It was a very happening space.